প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। ছুটির দিনের সকাল থেকে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়া হবে বলেও জানান তিনি। গাইবান্ধা ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। এর আগে রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। জামাত আমিরের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গাইবান্ধায় 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা। পলাশবাড়ী এস পাইলট উচ্চ বিদ্যালয়ের জনসভায় যোগ দিতে শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন জামায়াতের নেতাকর্মীরা। আমরা প্রথম লড়াই শেষ করেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্কুল মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। নির্ধারিত সময়ের কিছু পরে মঞ্চে উপস্থিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। এরপর জামায়াত আমির যান উত্তর জনপদের ঐতিহ্যবাহী শহর বগুড়ায়। যোগ দেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায়। গাইবান্ধার মতো বগুড়ার জনসভাও নির্ধারিত সময়ের আগেই জনসমুদ্রে পরিণত হয়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ইস্তেহারের নামে প্রতারণা করবে না জামাত। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে? সেই কাজে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন, আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখার? সুতরাং ঘরে বাইরে যা প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর জামায়াতের আমির যোগ দেন বগুড়ার শেরপুরের পথসভায়। আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হয় সেখানেও। বক্তব্যে জামাত আমির বলেন, জয়ী হলে 5 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের স্বাস্থ্য সেবার দায়িত্ব নেবে সরকার। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। এর আগে শনিবার সকালে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামাত আমিরের দ্বিতীয় দিনের নির্বাচনী কার্যক্রম। এ সময় আবু সাইদের কবরের সামনে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তিনি আবু সাইদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ভোটে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে তরুণ সমাজকে তা রুখে দেওয়ার আহ্বান জানান। আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। শনিবার উত্তর জনপদে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ। একটি দল নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সকালে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে কথা বলেন নেতারা। এদিকে বনানীতে কোকোর কবর জিয়ারত শেষে বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন বিএনপির। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হয় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, 111 এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জানিয়ে হাইপার প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে যোগ দিয়ে রিজভী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। ধর্মকে ব্যবহার করে জেতা, মানে ভোটে কাজে লাগানো, এটা তো আচরণবিধি বাইরে যায়। এদিকে দুপুরে গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে, জামায়াত নেতার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। এ সময় তিনি জানান, শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রোববার চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সকাল থেকে প্রচারণায় সরগরম রাজধানী। পাড়া মহল্লা অলিগুলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হেরে যাওয়ায় শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান বিএনপি প্রার্থীরা। মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন জামাত প্রার্থীরা, আর নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপির। আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে পুরান ঢাকায় প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এদিকে দক্ষিণ সিটির 57 নম্বর ওয়ার্ডে ঢাকা 7 আসনের বিএনপির হামিদুর রহমান হামিদ এবং দনিয়া এলাকায় ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রচারণা শুরু করেন। তারা বলেন, হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে, যাতে তারা যদি হেরে যায়, যেটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে। আমি এলাকায় একটি সমাজের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, যেখানে এলাকার মানুষ সিদ্ধান্ত নিবে যে কিভাবে এলাকার মানুষের সমস্যা আমরা সমাধান করে দেব। আমি চাই না কোনো রাজনৈতিক দলের নেতা অথবা আমি এককভাবে এলাকার সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দেই। এদিকে রাজধানীর কোনাপাড়া বাজার এলাকায় প্রচারে নামেন ঢাকা 5 আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 4 আসনের জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ঢাকা 4-এর মানুষরা যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হলো গ্যাসের সমস্যাটা অত্যন্ত মারাত্মক। কোনো বাসায় এমন আছে যে 1 বছরের ভিতরে একদিনও গ্যাস যায়নি। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনে গণসংযোগ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 16 বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন,
এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে, সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। 12 ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। দাবি তুরস্কের যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। দেশের সবচেয়ে আলোচিত আসনগুলোর মধ্যে কিন্তু অন্যতম মুন্সিগঞ্জ 3 আসন। আপনারা জানেন যে এই আসনটিতে 5বার সংসদ সদস্য ছিলেন আব্দুল্লাহ, তার কিন্তু অনুজ ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু মার্কায় তিনি নির্বাচন করছেন এবং প্রচারণা চালাচ্ছেন। তিনি কিন্তু এই জেলা বিএনপির কিন্তু সদস্য সচিব ছিলেন এবং তাকে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর কিন্তু নেতা কর্মীরা তাকে নিয়ে প্রচারণা চালাচ্ছে এবং তারা বলছেন মুন্সিগঞ্জ যে সদর উপজেলা সেখানে কিন্তু 3,54,000 ভোট, আর অপর প্রান্তে যে গজারিয়া মেটার অপর প্রান্তে সেখানে কিন্তু ভোট হচ্ছে 1,52,000। এবং সবকিছু মিলিয়ে তারা বলছেন তৃণমূল যে বিএনপি রয়েছে সেখানে 78টি ভোটের মধ্যে 74টি ভোটই কিন্তু তার পক্ষে সমর্থন দিয়েছিল, কিন্তু তিনি যেহেতু মনোনয়ন পাননি তারপরে কিন্তু তিনি জনগণের প্রার্থী হিসাবে তারা বলছেন যে তাদের এই জনগণের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবেন। সেখানে কিন্তু প্রচারণা চলছে রাত দিন ধরে এবং তারা বলছেন যে এই অঞ্চলের মানুষ যে এই সমস্ত প্রার্থী গ্রহণ করে সেটি কিন্তু তারা দেখাতে চায়। এই আসন থেকে কিন্তু 8জন প্রার্থী রয়েছে, প্রার্থী রয়েছে রতন সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে কিন্তু 10 দলীয় এনসিপি জামাত জোটের প্রার্থী রয়েছে নূর হোসেন নুরানী, তিনি কিন্তু বসে নেই। সব মিলিয়ে এই আসনে নির্বাচন জয় করেছে। সবশেষ আমরা চলে নোয়াখালী খবর জানতে, সেখানে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে। এটি হলো কবিরহাটের সুন্দরপুর ইউনিয়ন। এখানে বিএনপির প্রার্থী আলহাজ ফখরুল ইসলামের পক্ষে একটি নারীদের উঠান বৈঠক চলছে। এই কোম্পানিগঞ্জ দুইটি উপজেলা, 3টি উপজেলা বলা যায়। নোয়াখালী কোম্পানিগঞ্জ 8টি ইউনিয়ন, কবিরহাটের 7টি ইউনিয়ন এবং সদরের 2টি ইউনিয়ন মিলাই এই 17টি ইউনিয়নে এই কোম্পানিগঞ্জ নোয়াখালী 6 আসনটি। এই আসনটি এক সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ, এবং এরপরে এখন এইবার এই নির্বাচনে ত্রয়োদশ বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতা ফখরুল ইসলাম। এছাড়া বিএনপি ছাড়াও এখানে জামাত সহ আরো অন্যান্য দলের মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। গত 2 দিন আগে যখন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, সেই প্রচারণা থেকে আজ পর্যন্ত বিভিন্ন দল তাদের নির্বাচনের প্রচারণা শুরু করেছে। কাকডাকা বোর্ড থেকে বিভিন্ন সময় প্রার্থীরা তাদের দল বল নিয়ে বিভিন্ন প্রার্থীদের কাছে গিয়ে নারী ভোটার এখানে এই নারীদেরকে নিয়ে এখন থেকে কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি গান বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে বিএনপির যে অবস্থাটা আছে সেই তাদের কর্মসূচি গুলো তাদের ভোটটা আসে। আমরা দেখেছি এখানে 3টা ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী ভোটার এখানে উপস্থিত হয়েছে। তারা তাদের জন্য তারা ভোট চাওয়ার জন্য চেষ্টা করছে। এই নোয়াখালী 600 নোয়াখালী 1 থেকে 6 পর্যন্ত প্রতিদিন এখানে বিভিন্ন প্রার্থীরা তারা তাদের পক্ষে প্রচারণা করছেন। এ ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জের কবিরহাট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী এবং মুন্সিগঞ্জে।
চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। চলছে বিসিবির বোর্ড মিটিং। বিশ্বকাপ বর্জন পরবর্তী করণীয় নিয়ে হবে আলোচনা। ফিক্সিং এর অভিযোগ ওঠা পরিচালকের ব্যাপারেও আসবে সিদ্ধান্ত। কক্সবাজারের রামুতে আলোচিত শাহীন ডাকাতের প্রধান সহযোগী শফিউল আলম দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে পরিচিত 3 ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান শফিউলকে। কিছুক্ষণ পরই তার মাথায় কয়েক দফা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাত দলের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। ডাকাতি হত্যা সহ রামু থানায় তার বিরুদ্ধে 12টির বেশি মামলা রয়েছে। দেশের বাইরের খবর। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের ওপর যে কোনো হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তুরস্ক বলছে, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এদিকে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট বাতিল করেছে ইউরোপের 2টি এয়ারলাইন্স। খেলার খবর। চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। বিপিএল আয়োজনের সাফল্য, ব্যর্থতা এবং টি-20 বিশ্বকাপে দলের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বৈঠকে। কিন্তু গত 20 দিনে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা। আজকের বৈঠকে তাই মূল আলোচ্য বিষয় বিশ্বকাপ বর্জনে কতটা ক্ষতি হতে যাচ্ছে বিসিবির, সেটা নিরূপণ করা। এছাড়া আইসিসির সভায় বাংলাদেশের পক্ষে কোনো ভোট না আসার কারণ সম্পর্কেও পরিচালকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে বিশ্বকাপের এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট কিভাবে চলবে, কি টুর্নামেন্ট আয়োজন করা হবে তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। এবং ছুটির দিনের সকাল থেকে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।